গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব সুনীল গঙ্গোপাধ্যায়ের অগ্নিপুত্র পর্ব 6। সমস্ত ফাঁসির দণ্ডই দেওয়া হয় ভোরবেলা, কিন্তু 1931 সালের 23শে মার্চ সোমবার সন্ধ্যে 7:33 সময় লাহোর সেন্ট্রাল জেলে ভগৎ সিং, সুখদেব আর রাজগুরুর ফাঁসি হয়ে গেল। ফাঁসির মঞ্চ থেকে ভগৎ সিং এর শেষ ঘোষণা, ইনকিলাব জিন্দাবাদ, সাম্রাজ্যবাদ মুর্দাবাদ। জেল কর্তৃপক্ষ চুপি চুপি এদের মৃতদেহগুলো নিয়ে সেই সন্ধেবেলাতেই চলে গেল শতদ্রু নদীর দিকে। তারপর আর তাদের দেহগুলির কোনো সন্ধান পাওয়া যায়নি। ভগৎ সিং এর প্রতি শ্রদ্ধা জানিয়ে সুভাষচন্দ্র বসু তখন বিভিন্ন সভায় আবেদন জানালেন, প্রধানত এই ভারতবর্ষ হাজার ভগৎ সিং চাইছে। উত্তর ভারতে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি পুলিশের অত্যাচার ভেঙে তছনছ হয়ে গেলেও ঠিক সেই সময়ে বাংলার চট্টগ্রামে প্রতিষ্ঠিত হল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। চট্টগ্রাম কংগ্রেস কর্মীরাই এই বিপ্লব বাহিনীর যোদ্ধা। দেশবন্ধু চিত্তরঞ্জনের আহ্বানে বাংলার সশস্ত্র বিপ্লবীরা অনেকেই নিজেদের ছোট ছোট দল ভেঙে দিয়ে কংগ্রেসের পতাকার নিচে আশ্রয় নিয়েছিলেন। 20-এর দশকে গান্ধীজি যখন বললেন অহিংস সত্যাগ্রহের পথে তিনি 1 বছরের মধ্যে স্বরাজ এনে দিবেন, তখন বিপ্লববাদীরা তা পুরোপুরি বিশ্বাস না করলেও গান্ধীজির নীতিকে সুযোগ দিতে চেয়েছিলেন। কিন্তু বছরের পর বছর কেটে গেল, স্বরাজ এলো না। 30-এর দশকে আবার গান্ধীজি যখন লবণ আইন অমান্য করার ডাক জানালেন সারা দেশকে, এবং সেই উপলক্ষে পুলিশ সারা দেশ জুড়ে অত্যাচারের তাণ্ডব শুরু করল, তখন বিপ্লবীরা আবার অস্ত্র হাতে তুলে নিলেন। এবারে তাদের শক্তি ও দৃঢ়তা অনেক বেশি। এবার তারা সত্যি সন্ত্রাস জাগিয়ে তুলল ইংরেজ শাসকদের বুকে। ইংরেজ আইজি লোমান সাহেব গেছেন ঢাকা পরিদর্শনে, সেখানকার বিপ্লবী তৎপরতা পর্যবেক্ষণের উদ্দেশ্যে। ঢাকার এসপি মিস্টার হাডসনকে সঙ্গে নিয়ে তিনি মিটফোর্ড হাসপাতালে এসেছেন। 1930 সালের 29শে আগস্ট সকাল 9:15। লোমান এবং হাডসন সঙ্গী সাথী পরিবৃত হয়ে দাঁড়িয়ে আছেন হাসপাতালের কম্পাউন্ডে। ফর্সা সুন্দর চেহারার একটি যুবক এগিয়ে এলো সেদিকে, কোনো কথা না বলে গুলি চালালো। অব্যর্থতার লক্ষ্য। সাহেব দুজনই পড়ে গেল মাটিতে। কাজ করে যুবকটি ফিরে যাচ্ছে শান্তভাবে। সত্যেন সেন নামে একজন সরকারি কন্ট্রাক্টর দুহাতে জাপটে ধরল ছেলেটিকে। বিদ্যুৎ বেগে কুস্তির এক প্যাচে লোকটিকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে সে উপরের দিকে গুলি ছুঁড়তে ছুঁড়তে সবাইকে ভয় দেখিয়ে পালিয়ে গেল। প্রত্যক্ষদর্শীরা বিস্ময়ে হতবাক। প্রায় সবাই এই যুবকটিকে চেনে। ওর নাম বিনয় বসু, ঢাকা মেডিকেল স্কুলের শেষ বছরের ছাত্র, ভদ্র, বিনীত, প্রতিভাবান। এই বিনয় বসুই বাংলার সবচেয়ে দুঃসাহসিক অভিযানের নেতৃত্ব দিয়েছে। এর পরে সব পরিচয় জেনেও পুলিশ হাজার চেষ্টা করেও বিনয়কে ধরতে পারল না। মুসলমান চাষির ছদ্মবেশে বিনয় পালিয়ে এলো কলকাতা, লুকিয়ে রইল বেঙ্গল ভলান্টিয়ার্স দলের গোপন আস্তানায়। পুলিশের আইজির মতন এত উচ্চপদস্থ ব্রিটিশ অফিসার এর আগে খুন হয়নি। তাই বিনয়ের খোঁজে পুলিশ সারা দেশ একেবারে তছনছ করে ফেলেছে। বিনয়কে বাঁচাবার জন্য আচার্য প্রফুল্লচন্দ্র, শরৎ বোস, সুভাষ বোস প্রভৃতি স্থানীয় নেতারা গোপনে খবর পাঠালেন, বিনয়কে বিদেশে স্মাগল করে পাঠিয়ে দেওয়া হোক, তারাই সব ব্যবস্থা করবেন। বিনয় রাজি হয়নি। সে শুধু বলেছিল, আমি দ্বিতীয় অ্যাকশনেও যাব। সে দ্বিতীয় অ্যাকশন ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে বারান্দার যুদ্ধ নামে পরিচিত। 1930 সালের 8ই ডিসেম্বর দুপুর 12:30
ইউরোপিয়ান পোশাক পরা তিনজন যুবক গটগট করে উঠে এলো রয়টার্স বিল্ডিং এর সিঁড়ি দিয়ে। বলাই বাহুল্য, এই তিনজনের মধ্যে দলপতির নাম বিনয় বসু, বাকি দুজন সুধীর গুপ্ত এবং দীনেশ গুপ্ত। সুধীরের ডাকনাম ছিল বাদল, সেই নামেই সে পরিচিত। ওরা তিনজন এসে দাঁড়ালো কারা বিভাগের আইজি মিস্টার সিমসনের অফিসের সামনে। সাহেবের আরদালি ওদের দেখে জিজ্ঞেস করলো, আপনারা কি সাহেবের সঙ্গে দেখা করতে চান? স্লিপের নাম লিখুন আগে। ওরা সে কথার কোনো উত্তর না দিয়ে দরজা ঠেলে ঢুকে পড়ল ভেতরে। সিমসন ক্ষুদ্রভাবে মুখ তুলে তাকালো। এই সিমসনের আমলেই জেলখানার মধ্যে রাজবন্দীদের উপর অকথ্য অত্যাচার করা হয়। আলিপুর সেন্ট্রাল জেলের মধ্যে সুভাষচন্দ্রকে এমন লাঠিপেটা করা হয়েছিল যে তিনি ঘন্টার পর ঘন্টা অজ্ঞান হয়েছিলেন। সামনে সেই সিমসন, তাকে প্রতিরোধের কোনো সুযোগ না দিয়েই তিনজনের রিভলভার গর্জে উঠল একসঙ্গে। 5-6টা গুলিতে সিমসনের দেহ ফুরে গেল। সমস্ত রাইটার্স বিল্ডিং কেঁপে উঠল সেই শব্দে। তার চেয়েও জোরে ওরা তিনজনে চেঁচিয়ে উঠল, বান্দে মাতারাম। ব্রিটিশ শাসনের প্রধান দুর্গ রাইটার্স বিল্ডিংসে সেই প্রথম শোনা গেল বান্দে মাতারাম ধ্বনি। সিংহের গহ্বরে ঢুকে পড়েছে 3 অকুতোভয় যুবা। হুড়োহুড়ি পড়ে গেল চতুর্দিকে, সবাই প্রাণ বাঁচাবার জন্য ব্যস্ত। সরকারের বশঙ্কবদ্ধ দেশি মন্ত্রী এবং রাজকর্মচারীরা কেউ টেবিলের নিচে, কেউ আলমারির আড়ালে লুকিয়ে ভয় কাঁপছে। আর প্রকাশ্যে বারান্দা দিয়ে খোলা পিস্তল হাতে নিয়ে সেই 3 যুবক বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে গুলি ছুড়ছে। কৃষি বিভাগের সেক্রেটারি ওদের দিকে চেয়ার ছুঁড়ে মারলেন। ওরা ফিরে দাঁড়িয়ে গুলি ছুড়ল। ফিনান্স মেম্বারের ঘরের জানালার মধ্য দিয়ে গুলি চালালো। পুলিশের নতুন আইজি রিভলভার নিয়ে ওদের তাড়া করে এলেন। একটাও গুলি ওদের গায়ে লাগাতে পারলেন না। ওরা ততক্ষণে পাসপোর্ট অফিসে ঢুকে পড়েছে। উপস্থিত সবাইকে তাড়িয়ে দিয়ে পিস্তলে গুলি ভরে নিয়ে নতুন উদ্যমে বেরিয়ে এলো। জুডিশিয়াল সেক্রেটারি তার ঘর থেকে যেই উকি মেরেছেন, ওদের এক গুলিতে তার হাঁটু খুঁড়ে গেল। ততক্ষণে লালবাজার থেকে পুলিশের বড় কর্মকর্তারা সব দৌড়ে এসেছেন। সেপাহী সান্ত্রী আটকে দিয়েছেন সব পথ। গুলি বিনিময় করতে করতে ওরা আশ্রয় নিল বারান্দার শেষ ঘরে। সেখান থেকে চলল কিছুক্ষণ যুদ্ধ। প্রত্যেকটি গুলির শব্দ জানিয়ে দিচ্ছে ওরা পালাবার জন্য আসেনি, এসেছে সম্মুখ যুদ্ধ করতে, এবং ওরা ধরা দেবে না। এক সময় গুলিবর্ষণ থেমে গেল। ওরা সঙ্গে এনেছিল সায়ানাইড বিষ এবং মৃত্যু নিশ্চিত করার জন্য একই সঙ্গে বিষ মুখে দিয়ে মাথায় গুলি চালিয়েছিল 3 জনে। বাদল সঙ্গে সঙ্গে মারা যায়। দীনেশ চৈতন্যহীন। বিনয়ের তখনও জ্ঞান ছিল। পুলিশ দলবল ঘরে ঢোকার পর সে দীপ্ত কণ্ঠে বলে, আমার নাম বিনয় বোস। আমি ঢাকায় লোম্যানকে হত্যা করে এসেছি। বিনয় ও দীনেশকে পাঠানো হয় হাসপাতালে। 3 দিন পরে বিনয়ের আবার জ্ঞান ফিরে এলে সে অবাক হয়ে বলে, আমি এখনো মরিনি। সে কোনো রকম ওষুধ খেতে অস্বীকার করে এবং ঘর ফাঁকা হয়ে গেলে নিজেই তার মাথার ব্যান্ডেজ খুলে ফেলে শিলাই ছিঁড়ে দেয়। সে ডাক্তারির ছাত্র ছিল। মৃত্যুকে সে নিজের শরীরে পথ দেখিয়ে নিয়ে এসেছিল। দীনেশকে সরকার বহু যত্নে বাঁচিয়ে তুলল সাড়ম্বরে ফাঁসি দেওয়ার জন্য। কিন্তু দীনেশের আত্মাকে তারা স্পর্শ করতে পারেনি। জেলখানা থেকে সে তার বৌদিকে লিখেছিল, আমাকে আগুন পোড়াইতে পারে না, জল আমাকে পচাইতে পারে না, বায়ু আমাকে শুষ্ক করতে পারে না, আমি অজয়, অমর, অব্যয়। এক একটি হীরের টুকরোর মতো প্রাণ হারিয়ে যায়, আবার শত শত মণিমাণিক্য ঝলসে ওঠে অন্য এক আধার প্রান্ত। এদেশে আত্মত্যাগী তরুণের কখনো অভাব হয়নি। পথের শেষ না জানুক, তবু সত্যের অনুসন্ধানে তারা বেরিয়েছে। প্রেরণা দিয়েছেন তাদের কবি। বাহির যদি হলি পথে, ফিরেসনে আর কোনো মতে, ফিরে ফিরে পিছন পানে চাসনে বারে বারে।
জেল, গুলি, ফাঁসি এসব ভয় তুচ্ছ হয়ে গেছে। শাসক শক্তির হাতে আর কোনো ভয়ের অস্ত্র নেই। নজরুলের এই গান তখন সকলের মুখে মুখে। কাহার ওই লৌহ কপাট, ভেঙ্গে ফেল কররে লোপাট, রক্ত জমাট, শিকল পূজার পাষাণ বেদী, ওরে ও তরুণ ঈশান, বাজাতর প্রলয় বিষান, ধ্বংস নিশান উরুক প্রাচীর, প্রাচীর ভেদী, লাথিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায়, আগুন জ্বালা, আগুন জ্বালা, ফেল উপারি। বিপ্লবীদের লক্ষ্য এবার অব্যর্থ হচ্ছে। মেয়েরাও এগিয়ে এসেছে অগ্নিযুদ্ধে। বাঙালি মেয়েরা হারমোনিয়ামের ভিতরে লুকিয়ে রিভলভার নিয়ে যায়। কুমিল্লার কালেক্টরের ডাকবাংলোর মধ্যে ঢুকে তাকে মেরে এলো দুটি স্কুলের মেয়ে, শান্তি আর সুনীতি। কনভোকেশনের সময় গভর্নরের কাছ থেকে ডিগ্রি নেবার বদলে রিভলভারের গুলি ছুড়ে দেয় এক তেজস্বিনীর ছাত্রী, বীণা দাস। আক্রমণ শুরু হয়ে গেছে চতুর্দিকে। মেদিনীপুরে পরপর 3 বছরে খুন হয়ে গেল 3 জন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। দীনেশ গুপ্তকে ফাঁসির হুকুম দিয়েছিল যে বিচারক, তাকে আদালতের মধ্যেই হত্যা করল একটি তরুণ। এরা এখন আর লক্ষ্যভ্রষ্ট হয় না। শুধু দার্জিলিংয়ের রেস কোর্সেই অত্যাচারী গভর্নর অ্যান্ডারসন অল্পের জন্য রক্ষা পেয়ে গেলেন ভবানী ভট্টাচার্যের আক্রমণ থেকে। কিন্তু সবচেয়ে বীরত্বপূর্ণ সংগ্রাম হয়েছিল চট্টগ্রামে। বহুকাল পর ভারতীয় যুবকেরা বিদেশি শক্তির সঙ্গে প্রকাশ্যে লড়াইতে নেমেছিল ভারতের মাটিতে। একদিনের জন্য তারা বিজয়ী হয়ে অনেক উচ্চে তুলে নিয়েছিল ভারতের সম্মান। বিপ্লব আন্দোলনের সেই তৃতীয় পর্যায় শুরু। চট্টগ্রামের মানুষ, সূর্য সেন প্রথম যৌবনে ছিলেন সামান্য একজন স্কুল শিক্ষক। অতি সাধারণ, ছোটখাটো, পাতলা চেহারা, ভিড়ের মধ্যে হারিয়ে যাবার মতন মানুষ। সে মানুষটির মধ্যে যে কি অসম্ভব তেজ ছিল কেউ কল্পনাও করতে পারেনি সেদিন। মাস্টারি ছেড়ে তিনি একসময় হয়ে পড়লেন কংগ্রেসের সর্বময় কর্মী। সাম্য আশ্রম নামে একটি সেবা প্রতিষ্ঠানও তিনি চালান। চট্টগ্রাম শহরের যুবকেরা তার অনুগামী। তারা খেলাধুলা, ব্যায়াম ও লোকহিতকর কাজ করে। সকলের মুখে মুখে সূর্য সেনের নাম মাস্টারদা। পুলিশের চোখে সন্দেহ করার মতো কিছুই নেই। বরং এই যুবক দলের তৎপরতায় চট্টগ্রাম শহরে চুরি, ডাকাতি, লুটপাট, ধর্ষণ ইত্যাদি প্রায় বন্ধ হয়ে গেল। এরা সমাজসেবী, কিন্তু তলে তলে চলছে বিপ্লবী সৈন্যবাহিনী গঠনের কাজ। প্রতিষ্ঠিত হয়েছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। তৈরি হচ্ছে আক্রমণের পরিকল্পনার খসড়া। পরিকল্পনা নিখুঁত। একই সঙ্গে একই দিনে উড়িয়ে দেওয়া হবে রেল লাইন, যাতে বাইরে থেকে সামান্য আসতে না পারে। ধ্বংস করে দিতে হবে টেলিগ্রাফ ও টেলিফোন অফিস, যাতে বাইরে খবর না যায়। আচম্বিতে পুলিশ লাইন আক্রমণ করে দখল নিতে হবে অস্ত্র ও বারুদ। সঙ্গে সঙ্গে লুণ্ঠন করা হবে সামরিক অস্ত্রাগার। আরেকটি দল পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে মেরে ফেলবে উপস্থিত সভ্যদের, যাতে বাকি সাহেব সম্প্রদায় ভয় পেয়ে পালাতে শুরু করে। এবং এইভাবে জালিয়ানওয়ালাবাগের প্রতিশোধ নেওয়া হবে। দলের 68 জন নবীন সৈন্যকে কয়েকটি দলে ভাগ করে দিয়ে বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া হলো। নেতৃস্থানীয়দের মধ্যে রইলেন অম্বিকা চক্রবর্তী, নির্মল সেন, অনন্ত সিং, গণেশ ঘোষ, লোকনাথ বল প্রভৃতি। এদের শরীরে তারকাখচিত পূর্ণ সামরিক পোশাক। সত্যিকারের যুদ্ধ। পরিকল্পনা মতন রেল লাইন উপড়ে ফেলে একটা বগি এমনভাবে কাত করে রাখা হলো যাতে রেল চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। টেলিফোন ও টেলিগ্রাফ অফিস দখল করে বোমার ঘায়ে জখম করে দেওয়া হলো যন্ত্রপাতি। 1930 সালের 18 এপ্রিল রাত 10:30টায় ঘোর অন্ধকারের মধ্যে ভারতীয় সামরিক দল ছুটে গেল পুলিশ লাইন ও অস্ত্রাগারের দিকে। পুলিশ লাইন ও সংলগ্ন পুলিশ ব্যারাকে প্রায় সকলেই ছিল অসতর্ক। গাড়ি চেপে হঠাৎ বিপ্লবীরা উপস্থিত হলো সেখানে। গেটের সেন্ট্রি বাধা দেবার আগেই গুলি খেয়ে মরে গেল। তারপর চলল দুমদাম গুলিবর্ষণ। বাকি সেপাই শান্ত্রীরা অস্ত্র হাতে নেবারও
সময় পেল না, ভয় পেয়ে পালালো পরিমরি করে। বিপ্লবীরা টেনে ছিঁড়ে ফেলল ইউনিয়ন জ্যাক রাইফেলগুলো, লুট করে নিল। সামরিক অস্ত্রাগার লুণ্ঠন করতেও বিশেষ বেগ পেতে হলো না। একজন সার্জেন্ট মেজর ও একজন সান্ত্রিক খুন হবার পর বাকিরা পদচ্যুত হলো। দরজা ভেঙে ফেলে ভেতরে ঢুকে ওরা দেখল থরে থরে সাজানো রয়েছে ঝকমকে নতুন সব মেশিন গান, কারবাইন ও বিচিত্র সব অস্ত্র। বিপ্লবীরা বিপুল উল্লাসে ফেটে পড়ে জয়ধ্বনি করে উঠল। সিপাহী যুদ্ধের সময় বিজয়ী সিপাহীরা দিল্লি পৌঁছেও সেখানকার অস্ত্রাগার দখল করতে পারেনি। পরদিন ভারতে এই প্রথম একটি সম্পূর্ণ অস্ত্রাগার এলো ভারতীয়দের দখলে। চট্টগ্রাম এখন মুক্ত। শহরের বিভিন্ন স্থান আক্রমণ ও অধিকার করে ছোট ছোট দলগুলি এসে সমাবেত হলো পুলিশ লাইনে। সেটাই পূর্ব নির্দিষ্ট হেডকোয়ার্টার। সেই রাত্রেই সেখানে প্রতিষ্ঠিত হলো একটি অস্থায়ী বিপ্লবী সরকার এবং রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন সূর্য সেন। সূর্য সেন আপাদমস্তক সাদা পোশাকে সজ্জিত, মাথায় গান্ধী টুপির মতো খদ্দরের শক্ত ইস্ত্রি করা উষ্ণিস। টুপিটির সামনে টাকার সাইজের উজ্জ্বল ধাতু নির্মিত ভারতবর্ষের প্রতীক। পরনে খদ্দরের লম্বা সাদা কোট, মালকচরা দিয়ে পরা ধূপধপে ধুতি আর টেনিস খেলার সাদা জুতো, বুকে ভেলভেটের তৈরি জরির কাজ করা ব্যাজ। এই অস্থায়ী সরকারের প্রথম রাষ্ট্রপতি। কংগ্রেস অনুমোদিত জাতীয় পতাকা উত্তোলন করে তার নিচে দাঁড়িয়ে তিনি পাঠ করলেন স্বাধীন সরকারের ঘোষণা। প্রিয় বিপ্লবী সৈনিক বৃন্দ, ভারতের বিপ্লবের গুরুদায়িত্ব ভারতীয় গণতন্ত্র বাহিনীর উপর ন্যস্ত। বিশ্বের গোচরার্থে ও স্বীকৃতির জন্য ভারতীয় গণতন্ত্র বাহিনী চট্টগ্রাম অঞ্চলে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসন ও শোষণের পরিসমাপ্তি ঘোষণা করেছে। তরুণ বিপ্লবীরা নিজেদের সার্থকতার জয়ের উল্লাস শুরু করে দিল। কিন্তু ঘণ্টা তিনেক পর অদূরবর্তী ওয়াটার ওয়ার্কসের জানালা দিয়ে ছুটে এলো মেশিন গানের গুলি। দুরন্ত বিপ্লবীরা টিলার উপর শুয়ে প্রতি আক্রমণ চালালো। সেই সঙ্গে প্রচণ্ড রণহুঙ্কার, বন্দে মাতরম। 64 জন ভারতীয় সৈনিক ভারতের মাটিতে বিদেশি শক্তির বিরুদ্ধে সম্পূর্ণ যুদ্ধে নেমে পড়েছে। কিছুক্ষণ লড়াইয়ের পর সাহেবদের দল থেমে গিয়ে পশ্চাৎ অপসারণ করল। তারা বুঝতেই পারেনি বিপ্লবীরা সংখ্যায় কতজন। এই যুদ্ধে বিপ্লবীরা একজনও আহত হয়নি। সুতরাং প্রথম রাউন্ডে তারা সম্পূর্ণ বিজয়ী। দলের ছেলেরা জয়ের ধ্বনিতে আকাশ কাঁপালেও নেতারা চিন্তিত হয়ে পড়লেন। ইংরেজ জাত সহজে পিছু হটে না, তারা আবার ফিরে আসবেই। বিপ্লবীদের পরিকল্পনায় কয়েকটি ছোটখাটো হিসেবের ভুল ছিল, কিন্তু সেগুলি মারাত্মক হয়ে দেখা গেল। দিনটা ছিল ইস্টারের শনিবার, সাহেবদের পবিত্র ছুটির দিন। সেদিন তারা ক্লাবে যায় না। পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে গিয়ে তারা একজনও মারতে পারেনি। যুব বিদ্রোহের সংবাদ পেয়ে ইউরোপিয়ানরা সংঘবদ্ধ হয়ে ডবল মুরিং জেটের অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে সুসজ্জিত হয়ে আসে। বিপ্লবীরা পথে পথে ব্যারিকেড সৃষ্টি করতেও ভুলে গিয়েছিল। ওরা আরেকটা জিনিস জানত না, সামরিক নিয়মে একই জায়গায় অস্ত্রশস্ত্র ও গোলা বারুদ রাখা হয় না। ওরা অস্ত্রাগার লুট করেছিল, কিন্তু গুলি বা রসিদের সন্ধান পায়নি। ঝকঝকে সব মেশিন গান ও রাইফেল পেয়েও ব্যবহার করার উপায় নেই। রাগের চোটে ওরা সেসব অস্ত্র ভেঙে চুরে বা পুড়িয়ে নষ্ট করার চেষ্টা করেছে। ওদের দখলে এসেছিল শুধু কিছু পুলিশ বিভাগের মাস্কেট্রি, মেশিনগানের তুলনায় যার শক্তি তুচ্ছ। বিপ্লবীরা সিদ্ধান্ত নিলেন পুলিশ লাইনে আগুন ধরিয়ে দিয়ে ওরা শহরের বাইরে পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়ে গেরিলা কায়দায় যুদ্ধ চালাবেন। চট্টগ্রামের আকাশ লাল করে জ্বলে উঠল আগুন। পুলিশ ব্যারাক দাউ দাউ করে জ্বলতে লাগলো, কিন্তু অসাবধানে একজন বিপ্লবীর গায়েও আগুন ধরে গেল। সেই প্রথম অশুভ সংকেত। তাকে নিয়ে কয়েকজনকে শহরে ফিরে যেতে হলো। রাতের অন্ধকারে বাকি সবাই চলে গেল পাহাড়ের দিকে। এখানে আরো দুটি ভুলের মাসুল দিতে হয়েছিল।
কোনো কম্পাস বা ম্যাপ সঙ্গে না থাকায় পাহাড়ি এলাকায় পথ খুঁজে পাওয়া দুষ্কর। এবং একটা যুদ্ধ পরিচালনার পরিকল্পনা নিয়ে ওরা সঙ্গে পানীয় জল বা খাদ্যদ্রব্য কিছুই রাখেনি। তার দুর্জয় সাহস আর অসম্ভব মনোবল নিয়েই ওরা অসাধ্য সাধন করেছে। ইন্ডিয়ান রিপাবলিকান পার্টির তরুণ সৈন্যদের 3টে দিন কেটে গেল পাহাড়ে পাহাড়ে। চোখে ঘুম নেই, অসহ্য ক্ষুধা তৃষ্ণার জ্বালা। এদের মধ্যে অনেকেই 15-16 বছরের বালক মাত্র। এদিকে প্রথম চোটে মার খাওয়া বিভ্রান্ত সরকার পক্ষ আবার আস্তে আস্তে সংঘবদ্ধ হচ্ছে। সুরমা উপত্যকা থেকে আনিয়ে ফেলেছে 1,500 গুর্খা সৈন্য। হিংস্র নেকড়ের মতো তারা বিপ্লবীদের খুঁজে বেড়াচ্ছে। সূর্য সেন পাহাড় থেকে কয়েকজনকে পাঠাবার চেষ্টা করলেন শহরের অবশিষ্ট বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ করে খবর আনতে, কিন্তু তারা সক্ষম হলো না। কয়েকটি ছেলে খিদের জ্বালায় থাকতে না পেরে পাহাড় থেকে নেমে এসে খেতে তরমুজ ছিঁড়ে নিয়ে গেল এবং চাষিদের চোখে পড়ায় পুলিশের কাছে খবর চলে গেল। একই সঙ্গে পুলিশ ও মিলিটারি বাহিনী ঘিরে ধরল জালালাবাদ পাহাড়। সূর্য সেনের নির্দেশ ছিল ফাইট আনটু দ্য লাস্ট, কেউ ধরা দেবে না। শুরু হয়ে গেল যুদ্ধ। ব্রিটিশ বাহিনীর হাতে লুইস গান ও রাইফেল, এদের কাছে মাস্কেট্রি ও রিভলভার। যুদ্ধ শুরু হলো 22 এপ্রিল বিকেল 5টায়। এই অপূর্ব ঐতিহাসিক যুদ্ধ চলেছিল 2.5 ঘন্টা ধরে এবং শেষ পর্যন্ত সরকারের সামরিক বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছিল। চট্টগ্রামের বীর সৈনিকদের প্রবল আক্রমণের মুখে তারা দাঁড়াতে পারেনি। এই জয় গৌরবের স্থায়িত্ব যতই কম সময়ের হোক, এর তাৎপর্য অসাধারণ। ভারতীয় বিপ্লবীদের সম্মান এই একটি ঘটনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছিল। জালালাবাদের যুদ্ধে বিপ্লবীদের মধ্যে নিহত হয়েছিল 12 জন। সরকার পক্ষের কয়জন নিহত বা আহত হয়েছিল সে তথ্য সরকার কোনোদিনই প্রকাশ করেনি। অবিচলিত সেনাপতির মতন সূর্য সেন নিহত সঙ্গীদের অস্ত্রশস্ত্র সংগ্রহ করে নিয়ে তাদের জন্য শুধু দীর্ঘ নিঃশ্বাস রেখে যায়, বাকি দল নিয়ে চলে যায়। পরদিন সকালবেলা সরকারি বাহিনী এসেই সে বিপ্লবীদের মৃতদেহ এক জায়গায় স্তূপ করে আগুন জ্বালিয়ে দিয়ে যায়। চট্টগ্রামের বিপ্লবীরা এরপর বিভিন্ন দলে ভাগ হয়ে নানা জায়গায় আত্মগোপন করে। একদল চলে আসে কলকাতায়, একদল পাহাড় ডিঙ্গিয়ে বার্মায়, দূর দূরান্তের গ্রামে ছড়িয়ে পড়ে অনেকে। কিন্তু নেতা সূর্য সেন মূল ঘাঁটি চট্টগ্রাম ছেড়ে কোথাও যাননি এবং গোপন আস্তানায় থেকে একটার পর একটা অ্যাকশন চালিয়ে গেছেন। চট্টগ্রামের ঘটনার খবর গোপন করার অনেক চেষ্টা করেছিল ব্রিটিশ সরকার, তবু আগুনের মতন সেই খবর সারা দেশে ছড়িয়ে পড়ে এবং একই সঙ্গে গর্বে ও আশঙ্কায় সারা দেশের মানুষ এদের পরিণতি জানার চেষ্টা করে। মাঝে মাঝে এদের এক একটি দল ধরা পড়লেও অন্য দুর্ধর্ষ বিপ্লবীরা আবার একটা সাংঘাতিক কীর্তি করে দেশকে কাঁপিয়ে দেয়। কখনো শোনা যায় ফেনী রেল স্টেশনে এদের কয়েকজন পুলিশের হাতে ঘেরাও হলেও গুলি ছুটতে ছুটতে চোখের নিমেষে অদৃশ্য হয়ে যায়। চন্দননগরে কুখ্যাত টেগার্টের হাতে ধরা পড়বার আগেও এরা সম্মুখ যুদ্ধে শেষ পর্যন্ত লড়ে যায়। বিশ্বাসঘাতক কিংবা অত্যাচারী পুলিশ অফিসারের মুন্ডু এরা কেটে রেখে আসে রাতের অন্ধকারে। কুমিল্লা কিংবা ঢাকায় প্রকাশ্য দিনের আলোয় এরা অত্যাচারী শ্বেতাঙ্গদের ওপর গুলি চালিয়েও ধরা পড়ে না। জেল থেকে বন্ধুদের উদ্ধার করার জন্য এরা ডিনামাইট পর্যন্ত পুঁতে রাখে। আর সূর্য সেন এক চমৎপ্রদ নাম। পুলিশের সাধ্য নেই তাকে ধরা ছোঁয়ার। তার মাথার দাম 10,000 টাকা। সারা দেশময় তার ছবি সমেত ইস্তেহার লটকানো। অথচ সূর্য সেন একদিনের জন্যও চুপ করে বসে নেই। নতুন নতুন ছেলেদের তিনি বিপ্লবের দীক্ষা দিয়ে নতুন কাজে পাঠাচ্ছেন। শুধু ছেলেরাই নয়, মেয়েরাও। তখনকার দিনের বিখ্যাত ছাত্রী প্রীতিলতা ওয়েদ্দার এবং কল্পনা দত্ত ঘর সংসার ছেড়ে বিপ্লবের কাজে ঝাঁপিয়ে পড়েছিল এই মানুষটির আহ্বানে। চট্টগ্রাম শহর থেকে মাত্র মাইল দূরে ধলঘাটের একটা গুপ্ত আস্তানায় সূর্য সেন তার বিশ্বস্ত সঙ্গীদের নিয়ে খেতে বসেছেন। রাত 9টা বাজে।
এমন সময় বাড়ির একটা বাচ্চা মেয়ে এসে খবর দিল পুলিশ। খাওয়া ফেলে সবাই একসঙ্গে লাফিয়ে উঠল। এদিকে ক্যাপ্টেন ক্যামেরনের নেতৃত্বে কয়েকজন সেপাই ও হাবিলদার বাড়িটা ঘিরে ফেলেছে। ক্যামেরন একজন হাবিলদারকে সঙ্গে নিয়ে সিঁড়ি দিয়ে উঠে এলো উপরে। একজন বিপ্লবী এক ধাক্কায় হাবিলদারকে ফেলে দিল নিচে, আর একজন অতর্কিতে ক্যামেরনের বুকের কাছে রিভলভার নিয়ে গুলি চালালো। তারপর চলল অনবরত গুলি বিনিময়। সেই লড়াইয়ে নির্মল সেন এবং অপূর্ব সেন মারা গেলেও সূর্য সেন ছাদের উপর থেকে পেছনের দেওয়াল ডিঙ্গিয়ে প্রীতিলতাকে নিয়ে পালিয়ে গেলেন চোখের নিমিষে। দুই প্রিয় সঙ্গীর মৃত্যুর প্রতিশোধ নেবার ব্যবস্থা অবিলম্বেই করলেন সূর্য সেন। যে ইউরোপিয়ান ক্লাব আগেরবার ধ্বংস করা যায়নি, আবার তার উপর আক্রমণ চালানো হলো। সূর্য সেন সমস্ত পরিকল্পনা ঠিক করে ছোট একটি দলের হাতে অস্ত্র তুলে দিলেন নিজে। দলের নেতৃত্বে দিলেন প্রীতিলতাকে। কারণ এদেশের মেয়েদের উপর ইংরেজ যত অত্যাচার অবিচার করেছে, নারী সমাজের পক্ষ থেকে তার সমুচিত জবাব দেওয়াও দরকার। 1932-এর 24শে সেপ্টেম্বর 8 জন সশস্ত্র সঙ্গীকে নিয়ে রাতের অন্ধকারে বেরিয়ে পড়লেন প্রীতিলতা। যাবার আগে সূর্য সেনকে প্রণাম করে বলেছিলেন, মাস্টারদা, আশীর্বাদ করুন, হয়তো আর দেখা হবে না। সাহেবপাড়ায় তখন অত্যন্ত কড়া পাহারা। সে পাহারা ভেদ করে কেউ আসতে পারে একথা শাসকদের মনেও হয়নি। ক্লাব ঘরে সাহেব মেমরা হই হুল্লোড় করে হুইস ড্রাইভ খেলায় মেতেছিল। বিপ্লবীরা হঠাৎ সেই ক্লাব বাড়ি ঘিরে ফেলে একসঙ্গে আক্রমণ চালালো। ভয় পেয়ে প্রথমটায় তারা যেখানে সেখানে লুকাবার চেষ্টা করে। কেউ কেউ টেবিল, চেয়ার কিংবা বাতিদান ছুঁড়ে আত্মরক্ষা করতে চায়। সে আক্রমণে 8 জন পুলিশ বিপ্লবীদের মধ্যে কেউ আহত বা ধরা পড়েনি। ক্লাবঘর থেকে 100 গজ দূরে শুধু প্রীতিলতা ওয়েবদারের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। প্রীতিলতা সামান্য আহত হলেও সে মৃত্যুবরণ করেছিল পটাশিয়াম সায়ানাইড খেয়ে। হয়তো আত্মহত্যার কথা সে আগে থেকেই ঠিক করে এসেছিল। সে বুঝেছিল একজন নারী বিপ্লবীর পক্ষে পলাতক অবস্থায় আত্মগোপন করে থাকা কত কঠিন। এতে অন্য বিপ্লবীদের ধরা পড়ে যাবার ভয় থাকে। তাছাড়া প্রীতিলতা সেদিন পালিয়ে গেলে সারা দেশ বিশ্বাস করত কি করে যে একজন নারীও এরকম অসম সাহসিকতার আক্রমণের নেতৃত্ব দিতে পারে। প্রীতিলতার কাছে পাওয়া গিয়েছিল ইংরেজিতে লেখা দীর্ঘ স্বীকারোক্তি। তাতে সে বলেছিল, আমি একজন স্বাধীনতার সৈনিক। মহান নেতা সূর্য সেনের নির্দেশেই আমি এ কাজ করেছি। অদ্ভুত কর্ম সূর্য সেন ব্রিটিশের সমস্ত শক্তি তুচ্ছ করে দিয়ে অজ্ঞাতবাসে থাকতে পারেন। দেশের লোকের যখন এরকম ধারণা হয়ে যাচ্ছিল, সেই সময় একজন বিশ্বাসঘাতকের জন্য তিনি হঠাৎ ধরা পড়ে যান। পরের বছর ফেব্রুয়ারি মাসের এক গভীর রাত্রে এক বিশ্বাসঘাতক পুলিশ বাহিনীকে পথ দেখিয়ে নিয়ে আসে সূর্য সেনের গোপন আস্তানায়। এবারও বিপ্লবীরা লড়াই করতে করতে পালাবার চেষ্টা করলেন। তারকেশ্বর দস্তিদার ও কল্পনা দত্ত পালিয়ে যেতে সক্ষম হলেন। অন্ধকারের মধ্যে সূর্য সেনও বাড়ি থেকে বেরিয়ে পড়ে অন্যদিকে পালাচ্ছিলেন। একটা বেড়া পার হবার জন্য লাফ দিয়েই তিনি একেবারে পড়ে গেলেন একজন সিপাহীর গায়ের ওপর। গুর্খা সিপাহী মান বাহাদুর সঙ্গে সঙ্গে 2 হাতে জড়িয়ে ধরল তাকে। এই সময় পুলিশের রকেট বোমায় চতুর্দিকে আলোয় আলো হয়ে গেল। সূর্য সেনকে চিনতে পেরে পুলিশেরা হাতে একেবারে স্বর্গ পেল। তখনও মাস্টারদার সঙ্গীরা এদিক ওদিক থেকে গুলি ছুড়ছে। ভোর না হওয়া পর্যন্ত পুলিশ বাহিনী সেই বাড়িটা তল্লাশ করার সাহস পেল না। মাস্টারদা ব্রজেন সেনকে বেঁধে রাখা হলো খুঁটির সঙ্গে। পরদিন সূর্য সেনকে হাতে ও কোমরের শিকল বেঁধে প্রায় উলঙ্গ অবস্থায় হাঁটিয়ে নিয়ে আসা হলো কাছাকাছি রেল স্টেশনে। মাস্টারদা বন্দি এ খবর আগুনের মতো ছড়িয়ে পড়তে লাগলো। অনেকে বিশ্বাস করতে চায় না যে রেলের কামরায় সূর্য সেনকে শিকলে বেঁধে রাখা হয়েছে। অসংখ্য মানুষের ভিড় তাকে এক পলক দেখতে চায়। আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অগ্নিপুত্র পর্ব 6। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।